রমেশপুরম নামে একটা গ্রাম ছিল, যেখানে বিদ্যাদেবী নিজের পরিবারের সাথে বাস করত। বিদ্যাদেবীর পরিবারে ওর শুধু দুটো মেয়েই ছিল। ওই মেয়ে দুটো নিজেদের শ্বশুর বাড়িতে ঝগড়া করে বাড়ি চলে আসে। তোমাদের দুজনের কি কোনো লজ্জা আছে নাকি? এতদিন ধরে এখানে থেকে আছো, কবে যাবে নিজের শ্বশুর বাড়ি? কি মা, তুমিও শুরু হয়ে গেছো? কি করবো আমরা শ্বশুর বাড়ি গিয়ে? ওখানেও আমাদের সবসময় কাজই করায়। শ্বশুর বাড়ি গিয়ে এটাই করতে হয়, যাতে ঘরে সুখ আর শান্তি থাকে। আরে ইয়ার, তুমি তো আবার শুরু হয়ে গেলে। চলো আমাদের বাইরে যাওয়া উচিত। যেই মেয়ে দুটো গিয়ে একটু বাইরে বেরোয়, সঙ্গে সঙ্গে গ্রামের প্রধান আর জমিদার বাবু চলে আসেন। কি কথা হচ্ছে মা আর মেয়েদের মধ্যে? রোজ রোজের ঝগড়া। যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন তো ছিলই, আর এখন এখানেও। ঠিক আছে ঠিক আছে, চুপ করো। মাকে বলে দিও যে আমি আর গ্রামের জমিদার মিলে সারা গ্রামে নিমন্ত্রণ জানাচ্ছি, বুঝেছো? আরে বাহ, কিন্তু কোন খুশিতে? মনে হচ্ছে তোমরা খবরটা শোনোনি। আমাদের নতুন ব্যবসার জন্যই তো আমরা গ্রামবাসীদের ভোজ দিচ্ছি, বুঝেছো? জমিদার আর মেয়ে দুটো কথা বলছিল, তখনই বিদ্যাদেবী চলে আসে আর বলতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ, কেন নেমন্তন্ন দেবে না? এত টাকা যে তোমরা ঠকিয়েছো, গরিবের রক্ত চুষে চুষে। এই বুড়িটার খালি চ্যাটাং চ্যাটাং কথা। আমি আর আমার পরিবার তোমার ঘরে নেমন্তন্নতে একদমই আসবে না। কিন্তু মা, আমি বললাম তো, ব্যাস, আর এইটুকুই তোমায় শুনতে হবে। এই কথা বলে বিদ্যাদেবী আর তার মেয়ে দুটো বাড়ির ভেতরে ঢুকে পড়ে। প্রধান মশাই আর জমিদার বাবু এই কথাটা একদমই সহ্য করতে পারে না, আর ওরা একে অপরকে বলতে শুরু করে দেয়, দেখলে তুমি কিরকম অপমান করলো? আরে ছাড় না, ও কি বলছে কি এসে যায়। প্রধান মশাই আর জমিদার বাবু মিলে অনেক বড় একটা ভোজ দেয়। সেখানে শুধু বিদ্যাদেবীর পরিবারের মধ্যেই কেউ আসেনি। তুমি শুনলে না, সারা গ্রাম ওই নেমন্তন্ন বাড়িতে গেছে। আর এই যে এদিকে আমরা ঘরে বসে শুধু চাল ডাল খাচ্ছি। জানি না কি যে করতে থাকে, না জানি কত লোককে শত্রু বানিয়েছে। ভেবে দেখো তো পায়েল, সবাই ওখানে গরমা গরম জিলিপি, পনির, ধোসা, না জানি আর কত কিছু খাচ্ছে। কোমল আর পায়েল নিজের মায়ের কথা না শুনে চুপি চুপি প্রধান মশাই আর জমিদার বাবুর বাড়িতে ভোজ খেতে চলে যায়। পরের দিন যখন বিদ্যাদেবী বাজারের দিকে এগোয়, তখন সে দেখতে পায় যে প্রধান মশাই আর জমিদার বাবু কথা বলছে। দেখলে জমিদার, আমি তোমাকে বলেছিলাম না যে একবার যদি গ্রামে ভোজ দিতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে। এতক্ষণে তো গ্রামের সবাই গভীর ঘুমে লুটিয়ে পড়েছে মনে হয়। একটা কথা ভুলে যেও না, ওই বুড়িটা আর ওর মেয়ে দুটো কিন্তু খাবার খায়নি। আরে তুমি সেসব নিয়ে চিন্তা করো না, আরো একটা উপায় আমি খুঁজে রেখেছি। নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে, আমি গিয়ে এক্ষুনি জেনে আসছি। এই কথা বলে প্রধান আর জমিদার ওখান থেকে নিজের বাড়িতে চলে যায়, আর বিদ্যাদেবীও ওদের দুজনের পিছু নিতে শুরু করে। আর যেই বিদ্যাদেবী প্রধান মশাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছয়, ওখানে গিয়ে সে দেখতে পায় আর অবাক হয়ে যায়। প্রধান মশাইয়ের বাড়িতে একটা বড় জিন থাকে, যে রান্নাঘরে রান্না করছিল। হে ভগবান, এটা কি? এটা তো একটা জিন, কিন্তু এ ওদের জলে কি করে এলো? বিদ্যাদেবী সবকিছু বেশ ভালো মতোই বুঝে গেছিল। প্রধান মশাই যখন শুয়ে পড়ে, তারপরে চুপি চুপি প্রধান মশাইয়ের বাড়িতে ঢোকে আর রান্নাঘরের দিকে চলে যায়। আর যেই ওই মায়াবী জিন বিদ্যাদেবীকে দেখতে পায়, ও ভয়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বিদ্যাদেবী বলে ওঠে, চেঁচিও না, আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি এই রান্নাঘরে কি করছো? আমি একটা মায়াবী জিন। এই প্রধান আর জমিদার বাবু আমাকে বন্দি করে রেখেছে, আর আমাকে দিয়ে ওদের সমস্ত কাজ করায়। সেই দিন যে ভোজ খাওয়ানো হলো, সেদিনও আমি রান্না করেছি, এমনকি সমস্ত মালপত্র জিনিস আমি ব্যবস্থা করেছি। কিন্তু তুমি এই দশায় এলে কি করে? তখন জিন সমস্ত কথা খুলে বলে দেয়, আমি অনেক বছর ধরে একটা বোতলে বন্দি হয়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিলাম। ওই বোতলটা প্রধান মশাই নদীর ধারে পায়, আর ও আমাকে সেখান থেকে মুক্ত করে দেয়। এখন আমাকে এদের কথা শুনতেই হবে, সেই জন্য আমি এখানে বন্দি। কিন্তু তোমার বাইরে যাওয়ার কোনো তো রাস্তা হবে। আমার বাইরে যাবার শুধু একটাই রাস্তা আছে, ওই সমুদ্রে আমার বন্ধু জিনও রয়েছে। তুমি যদি ওখানে গিয়ে ওকে বোতল থেকে মুক্ত করতে পারো, তাহলে আমি ওর সাহায্যে এখান থেকে মুক্তি পেয়ে যাব। আমি তোমার সাহায্য নিশ্চয়ই করব।
সঙ্গে সঙ্গে বিদ্যা দেবী ওই সমুদ্রের পাশে যায়। সারা রাত ওখানে জিনের বোতলটা খোঁজার চেষ্টা করে। অনেক চেষ্টার পরে সমুদ্রের বালির মধ্যে একটা বোতল দেখতে পায়, যেটা বালিতে বসেছিল। আমি এই বোতলটা খুলে দিই। বিদ্যা দেবী আরো একটা বোতল জিনের খুলে দেয়। সে তার ভেতর থেকে একটা বড় জিন বেরিয়ে আসে। জয় হোক গঙ্গা মাতার, কেমন আছো? তুমি ভোজপুরি কেন বলছো? আসলে ব্যাপারটা হলো গিয়ে, আমি অনেক বছর ধরে উত্তরের দিকে ছিলাম, এখন এখানে এসেছি। এই সময়টা নষ্ট করার মতন নয়। তোমার এক বন্ধু আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান আর জমিদারের দ্বারা আটকে আছে, আর ওকে রান্নার লোক বানিয়ে দিয়েছে। বিদ্যা দেবী সব কথা ওই জিনটাকে বলে দেয়। তখন জিনটা বলে, আমরা অনেক জিন, কিন্তু তাদের মধ্যে গুড্ডুই হলো সব থেকে বোকা, কিন্তু ও খুব ভালো রান্না করতে পারে, জানো তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওই এখন রান্নার লোক হয়ে গেছে ওখানে। বিদ্যা দেবী ওই জিনটাকে নিয়ে গিয়ে নিজের গ্রামে রমেশপুরে পৌঁছয়। ওখানে গিয়ে ওখানকার দৃশ্য দেখে অবাক হয়ে যায়। জমিদার বাবু আর প্রধান মশাইয়ের ভোজ খাওয়ার পর থেকে গ্রামবাসীরা সবাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এমনকি বিদ্যা দেবীর 2 মেয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। আমার বাচ্চারাও এখানে অজ্ঞান হয়ে গেছে। এরা দুজন আমার কথা না শুনে নেমন্তন্ন খেয়ে নিল। বিদ্যা দেবী সঙ্গে করে ওই জিনটাকে নিয়ে প্রধান মশাই আর জমিদার বাবুর কাছে গিয়ে পৌঁছয়। তারপর বলে, তোর সব ষড়যন্ত্র এখন শেষ হবে। প্রধান মশাই আর জমিদার বিদ্যা দেবীকে জিনের সঙ্গে দেখে অবাক হয়ে যায়। তোমার কাছে এই জিনটা কোথা থেকে চলে এলো? আরে এটা আমাদের জিনটা তো নয়। এবার দেখো তোমার কি হয়। আমার জিন তোমাদের দুজনকে আমার আদেশে শেষ করে দেবে। আচ্ছা, তাহলে আমরা কি আমাদের জিনটাকে শুধুমাত্র রান্না করার জন্যই রেখেছি নাকি? এই যে গুড্ডু জিন, আমি কি হুকুম দিচ্ছি সেটা শোনো। জো হুকুম আমার আকা, আমি আপনাকে কি সাহায্য করব? এই বুড়িটাকে আর এই জিনটাকে এখান থেকে তাড়িয়ে দাও তো। যেই বিদ্যা দেবী জমিদার বাবুর আদেশ শুনে সঙ্গে সঙ্গে নিজের জিনকে বলে ওঠে, জিন, তুমি আমাকে গুড্ডু জিনের বোতল এনে দিয়ে দাও। বিদ্যা দেবীর ভালো জিনটা প্রধান মশাইয়ের ঘর থেকে ওই বোতলটা বিদ্যুতের গতিতে নিয়ে এসে দিয়ে দেয়। তুমি ওই বোতলটা নিয়ে কি করবে? দাও, ওটা আমাকে দাও। প্রধান আর বিদ্যা দেবী ওই বোতলটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। তারপর যখন এইসব ঝামেলা চলছিল, তারই মধ্যে জিনের বোতলটা মাটিতে পড়ে ভেঙে যায়। না, তুমি এটা কি করলে? এখন আমি কি করব? জিন, তুমি একটা কাজ করো, এই বোতলটাকে আবার ঠিক করে দাও তো। তখন গুড্ডু জিন বলে ওঠে, আমি তোমার কোনো আদেশ শুনবো না। এখন এখন আমি মুক্ত হয়ে গেছি। আমাকে বন্দি করে রাখা বোতলটা মাটিতে পড়ে ভেঙে গেছে, আর এখন আমি বিদ্যা দেবীর গোলাম। কিন্তু একটা কাজ এখনো বাকি আছে। এই পঞ্চায়েত প্রধান আর জমিদারকে শিক্ষা দিতে হবে। এদের দুজনকে এমন জায়গায় ছেড়ে দিয়ে আসো যাতে ওরা সারা জীবন খাবারই বানাতে থাকে। যথা আজ্ঞা আমার আকা। বিদ্যা দেবীর আদেশের পরে ওই দুটো জিন প্রধান মশাই আর জমিদারকে একটা ঘন জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়, যেখানে কোনো খাবার দাবারের ব্যবস্থাও ছিল না, আর নাকি অন্য কিছু। ওই জঙ্গলে শুধু জন্তু জানোয়াররাই ঘুরে বেড়াচ্ছিল। আমাকে ক্ষমা করে দাও, এখানে আমি কি করে থাকবো? বেশ ভালোই তো, আমি আমার বাড়িতে থেকে আনন্দে ছিলাম, দিন কাটাচ্ছিলাম। তোমার সঙ্গে এসে এখন তো পেটে খাবারও জুটবে না দেখছি। হায় ঈশ্বর! ধন্যবাদ কাকিমা আপনাকে। আপনার এই ঋণ আমি কি করে শোধ করব কিচ্ছু বুঝতে পারছি না। যদি আপনি না থাকতেন তাহলে আমার যে কি হতো কে জানে। আর তুমি আমাকে ধন্যবাদ জানাবে না, দাদা কোথাকার। সবার প্রথমে গ্রামবাসীদের জ্ঞানে নিয়ে আসো আর ওদের নেমন্তন্ন করো, তাহলে আমিও তো দেখি তোমাদের হাতের খাবার খেয়ে। কিন্তু হ্যাঁ, এইবার অজ্ঞান হওয়ার ওষুধ মিশিও না। আরে এ তো খুবই সহজ ব্যাপার। তারপর ওই জিন দুটো মিলিয়ে পুরো গ্রামবাসীদের জন্য 56 রকমের খাবার বানায়। তারপর বড় একটা মণ্ডপ তৈরি করে ওই খাবার দাবারগুলো সাজিয়ে রেখে দেয়। এখন আপনার কাছ থেকে আজ্ঞা চাইছি। আমরা চাই না যে এই কথাটা সবাই জানতে পারুক। যেমনটা তুমি চাও, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি আর আমার মতন গরিবদের সাহায্য করতে থেকো। বিদ্যা দেবীর কথা শোনার পরে ওই দুটো জিন সমুদ্রে আবার ফিরে যায়। আর যেই সবাই জ্ঞানে ফিরে আসে, তারপর ওরা এত খাবার দাবার দেখে খুবই আনন্দ পায়। মা, এই নিমন্ত্রণ তোমার তরফ থেকে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি আমাদের এত ভালোবাসো।
সমস্ত রমেশপুরামের বাসিন্দারা বেশ কবজি ডুবিয়ে ভোজ খায়। রান্নাবান্না এত ভালো হয়েছিল যে সবাই মিলে বিদ্যাদেবীর প্রশংসা করে যাচ্ছিল। ভাগলপুর গ্রামে রঞ্জিত থাকত। গ্রামে আকাল পড়ার কারণে ও পুরোপুরি ভাবে জমিদারের ঋণে ডুবেছিল। পুরো গ্রাম থেকে রঞ্জিত ঋণ নিয়েছিল। অশিক্ষিত আর অকেজো হওয়ার কারণে রঞ্জিত শহরে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে লুকিয়ে ভিক্ষে করে নিজের পেট পালত। নিজের গ্রাম থেকে বেরোতেই ও ভিখারির বেশে এসে শহরে চলে যেত। ঈশ্বরের নামে কিছু দিয়ে দাও মা, অনেক বয়স হয়েছে আমার, কিছু করতে পারি না তো। ঠিকঠাক তো দেখতে মনে হচ্ছে, কাজ করছো না কেন গিয়ে? মা যদি কিছু দিতে পারে তাহলে দাও, না হলে নিজের রাস্তা দেখো। রঞ্জিত সব সময় এরকমই করত। সব সময় গ্রাম থেকে শহরে এসে রাস্তায় এবং বিভিন্ন জায়গায় গিয়ে ভিক্ষে চাইতো আর নিজের সারা দিনের টাকা রোজগার করে গ্রামে ফেরত আসতো। জমিদার বাবু, ওই দেখুন, ওই যে রঞ্জিত আসছে, ওর থেকে নিজের জমির সুদটা চেয়ে নিন আপনি, না হলে কাল সকালে আবার পালিয়ে যাবে ও। তুমি একদম ঠিক বলেছ। আমি যখন ঘুমাই তখনই ও বেটা গ্রামে ঢোকে দেখেছি, আর আমার ওঠার আগেই বেটা উধাও হয়ে যায়। জমিদার আর মুন্সি রঞ্জিতের বাড়িতে পৌঁছে যায়। আজকে তোমার দেখা পেলাম তাহলে। মালিক, আপনি আমার সমস্ত জমি নিয়ে নিয়েছেন, সামান্য একটা জমি রয়েছে আমার কাছে, আপনি কি সেটাও হাতিয়ে নিতে চান নাকি? তুমি যদি সুদের টাকা না দাও তাহলে সব নিয়ে নেব আমি, এই বাড়িটাও। এই নিন আপনার সুদের টাকা, আর পরের মাসে আমি পুরো টাকা দিয়ে দিয়ে নিজের জমিটা ছাড়িয়ে নেব। রঞ্জিতের হাতে টাকা পয়সা দেখে দুজনই খুব অবাক হয়ে যায়। জমিদার পয়সা নিয়ে নেয় আর ওর বাড়ির থেকে রাগের মাথায় বেরিয়ে পড়ে। ওর কাছে এত টাকা এলো কোথা থেকে? আর আবভাব দেখে তো মনে হচ্ছে এবারটা কোনো গ্রামের একটা বড় বাবু হবে। আর কথাগুলো এমন ভাবে বলছিল যেন ও সমস্ত জমি আমাদের কাছ থেকে কিনে নেবে। আর এরকমটাই সবসময় চলতে শুরু করে। রঞ্জিত সব সময় গ্রাম থেকে সকালে শহরের জন্য বেরিয়ে পড়ত, আর শহরে গিয়ে আবার ভিখিরি হয়ে ভিক্ষে চেয়ে টাকা জমা করত। একদিন জমিদার নিজের স্ত্রী মঙ্গলাকে শহরে সমুদ্র দেখার জন্য ঘোরাতে নিয়ে যায়। ওখানে গিয়ে জমিদার দেখতে পায় যে রঞ্জিত ভিক্ষে চাইছে। তুমি যদি আমাকে 1 টাকা দাও তাহলে ঈশ্বর তোমাকে 10,000 টাকা দেবে গো। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার নতুন খেলা। গ্রামে তো বড় লোকের মতন আবভাব দেখাও দেখেছি, আর এখানে এসে তুমি ভিক্ষা করছো। ক্ষমা করুন মালিক, দয়া করুন মালিক, এমনটা করবেন না। আমি শুধু সংসার চালানোর জন্য এসব করি। আমি আপনার সমস্ত টাকা জোগাড় করে নিয়েছি, আমি খুব শিগগিরই আপনার কাছে আসতেই চলেছিলাম তো। তুমি শুধু গ্রামে এসো, তারপরে এসে দেখো আমি কি করি। ওখানে আর আমি তোমাকে থাকতে দেব না। জমিদার আর মুন্সি মিলে পুরো গ্রামবাসীদেরকে এই কথাটা বলে দেয়। রঞ্জিত যেখানেই যেত লোকেরা ওকে দেখে ভিখারি বলে ঠাট্টা ওড়াতো। আরে ওই দেখো, গ্রামের সবচেয়ে বড় ভিখারি গ্রামে আসছেন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পকেট থেকে কয়েন বার করো, ওনাকে ভিক্ষে যে দিতে হবে আমাদের। পুরো গ্রাম থেকে রঞ্জিত নিজের ভিখিরি হওয়ার ঠাট্টা শুনে শুনে ক্লান্ত হয়ে খুব কষ্ট পেয়ে ভাগলপুর গ্রাম ছেড়ে চলে যায়। ওই জমিদার আমার জমিটা নিয়ে নিয়েছে, আমার বাড়িও নিয়ে নিয়েছে, আমার সব কিছু শেষ হয়ে গেল। ঈশ্বর আমাকে অনাথ করে পাঠিয়েছিল। আজ এই বয়সেও আমি এখনো একাই রয়েছি। এই জীবনে কান্নাকাটির থেকে আমি আমার জীবনটাই শেষ করে দিই বরং। রঞ্জিত উঁচু পাহাড়ের ওপরে চেপে যায় আর গভীর চিন্তায় মগ্ন হয়। ওখানে একজন তপস্বী সাধু তপস্যায় লীন ছিলেন, আর ওনার চোখ খুলে যায়। উনি দেখেন যে রঞ্জিত ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে বালক, কি সমস্যা তোমার? আর এই পাহাড়ের চূড়ার উপরে অনেক বছর হয়ে গেল কেউ আসেনি, তুমি এখানে কেন এসেছো? আমি আর কি বলি, আমার জীবনটাই পাহাড়ের থেকেও, এই খাদের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, আর খুবই বাজে। রঞ্জিত নিজের সমস্ত সমস্যা তপস্বী সাধুকে বলে দেয়। আমার তপস্যা ভঙ্গ করার জন্য আমি তোমাকে শাস্তিও দিতে পারি, কিন্তু তোমার এই চিন্তা খুবই জটিল দেখছি।
আর সেই জন্য আমার কাছে তোমার জন্য একটা ভালো উপায়ও রয়েছে। তপস্বী সাধু নিজের কমণ্ডল থেকে জল বার করে নেয় আর রঞ্জিতের ওপর ছিটিয়ে দেয়। রঞ্জিত যেই মাত্র চোখ বন্ধ করলো, রঞ্জিতের ওপর একটা বড় আলো চলে আসে আর রঞ্জিত নিজের ভিখিরির বেশে চলে আসে। এটা আপনি কি করছেন, আর আমি এই রূপে কি করে চলে এলাম? আমি তোমাকে আশীর্বাদ দিয়েছি, তুমি যখনই এই ভেষে কোনো কিছু ভিক্ষা নেবে সেই ভিক্ষা 4 গুণ বেশি হয়ে যাবে। কিন্তু শুধু এই ভেষে থাকলে তবেই, আর এর শুরুটা আমিই করছি। আপনি কি করতে চলেছেন গুরুজি? আমি এই সোনার কয়েনগুলো তোমাকে ভিক্ষা হিসেবে দিচ্ছি। এমনটা খুব কমই হয় যে সাধু কাউকে ভিক্ষে দিচ্ছে। আমি এটা তোমাকে আশীর্বাদ হিসেবে দিচ্ছি। আমি এটা একটা স্বপ্ন মনে করব নাকি কি মনে করব? আমার সাথে ঈশ্বর কি খেলা খেলছে এটা আমি কিছুই বুঝতে পারছি না। যেই মাত্র তপস্বী সাধু একটা সোনার মুদ্রা দিলেন, যেহেতু রঞ্জিত ভিখিরির বেশে ছিল সেই কারণে ওই মুদ্রা 4 গুণা বেড়ে যায়। রঞ্জিতের চোখ ওই মুদ্রাগুলোকে দেখে ছানা বড়া হয়ে যায়। রঞ্জিত ওই মুদ্রাগুলোকে শহরে গিয়ে একজন শেখরের কাছে বিক্রি করে দেয় আর সমস্ত টাকা নিয়ে গ্রামের কাছের জমিতে গিয়ে একটা বড় বাড়ি বানিয়ে নেয়। ঠিকাদার বাবু, আমার এই বাড়িটা খুব বড় করে বানিও। আমি আমার ভাগলপুর গ্রামবাসীদেরকে যে এই বাড়িতে নিমন্ত্রণ জানাতে চাই। যে লোকটা রাস্তায় ভিক্ষা চাইতো, আজ এত সে বড় লোক হয়ে গেল কি করে? সবই সময়ের খেলা। তুমি শুধু একটা ভালো বড় করে বাড়ি বানিয়ে দাও, বাকি কাজ আমার উপর ছেড়ে দাও। বড় একটা বাড়ি বানানোর পর রঞ্জিত ভাগলপুর গ্রামবাসীদের কাছ থেকে নিজের অপমানের বদলা নিতে চাইত। রঞ্জিত যে কেউ শহরে ভিক্ষে দিত, তপস্বী সাধুর আশীর্বাদের কারণে সেগুলো 4 গুণা বেড়ে যেত। দেখতে দেখতেই রঞ্জিত ভিখিরি থেকে ধনী হয়ে ওঠে। কিন্তু রঞ্জিতের সমস্ত ব্যবহার ভিখিরির মতোই ছিল। ও নিজের বড় বাড়িতে একটা বড় আমন্ত্রণ রাখে, তাতে জমিদার, মুন্সি আর বাকি সমস্ত গ্রামবাসীদের ডাকে। ও নিজের নাম লুকিয়ে সমস্ত গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ জানায়। শোনো শোনো শোনো, ভাগলপুর গ্রামের কাছে যে বড় মহলটা তৈরি হয়েছে, ওখানকার মালিক পুরো ভাগলবাসীদেরকে নিমন্ত্রণ জানিয়েছে। শোনো শোনো শোনো। জমিদার বাবু, আমি ভেতরে গিয়ে ওই মহলটা দেখলাম। ও তো দারুণ বড় মহল। ওখানে আমাদের যেতে হবে। ওখানে গেলে আমাদের লাভ হতে পারে। আচ্ছা, তাহলে তো আমরা ওখানে অবশ্যই যাব। সমস্ত গ্রামবাসীরা নিমন্ত্রণের নাম শুনে খুব খুশি হয়ে যায় আর নিমন্ত্রণে চলে যায়। সেই নিমন্ত্রণে রঞ্জিত নিজের ভিখিরির বেশেই থাকে। ওকে ওখানে দেখে জমিদার আর মুন্সি বলে ওঠে, তুমি এখানেও চলে এসেছো? যেই দেখেছে এখানে বড় লোকেরা রয়েছে, সঙ্গে সঙ্গে ভিক্ষা চাইতে চলে এসছে। আরে আসতে দিন মালিক, আসতে দিন। ভালো ভিক্ষা পেয়ে যাবে তো, তাই। জমিদার আর মুন্সির কথা শুনে ওখানে ঠিকাদার চলে আসে আর ও বলতে শুরু করে, যাকে আপনারা ভিখারি বলছেন না, এই বড় মহলটা তো ওনারই। এসব কি আজে বাজে বলছো? তোমার মাথার ঠিক আছে তো? আরে আমি সত্যি বলছি, এই মহলটা তো আমিই তৈরি করেছি, আর এই মহলটা রঞ্জিত বাবুরই। আরে কিন্তু সেটা কি করে? ও তো শহরে ভিক্ষা করতো যে। আরে এত বড় মহলের মালিক রঞ্জিত কি করে হতে পারলো? তখন ওখানে রঞ্জিত বলে, আমি তো শুধু আমার পরিস্থিতির জন্য ভিক্ষা চাইতাম, কিন্তু আপনারা তো কর্মের জন্য ভিক্ষা চাইছেন। সবকিছু থাকা সত্ত্বেও আপনাদের কাছে কিছুই নেই, কিন্তু আমার কাছে কিছু না থাকা সত্ত্বেও এখন সবকিছু আছে। রঞ্জিতের কথা শুনে দুজনই খুব উদাস হয়ে ওঠে আর সমস্ত গ্রামবাসীরা খুব লজ্জা পায় আর রঞ্জিতের কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু তা সত্ত্বেও রঞ্জিত শহরে গিয়ে ভিক্ষে চেয়ে নিজের জীবন যাপন করত।